গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি মুরারি মোহন বিটের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব রোমানা নূপুর। বেলা তখন 1:30 হবে। 1:30 না হলেও একটা তো বটেই। জমিদার বাড়ির মধ্যাহ্ন ভোজন পর্ব শেষ হয়ে গেছে। ঝি বাসন মাজছে ইদারা তলায় বসে। প্রবীরের জন্য যে ঘরখানি নির্দিষ্ট হয়েছে, প্রবীর সেই ঘরে একখানা ইজি চেয়ারে গা এলিয়ে সেদিনকার খবরের কাগজখানা পড়ছে। নিস্তব্ধ পুরী, শুধু ঝামা দিয়ে কড়াই খসার খ্যাস খ্যাস শব্দ কানে আসছে। আসুন আসুন, ঘরে আসুন। আচম্বিতে কণ্ঠ শুনে প্রবীর ফিরে তাকালো দরজার দিকে। তাকিয়ে দেখে নতুন ভৃত্য শম্ভু একজন পিয়নকে নিয়ে ঘরে প্রবেশ করছে। বলা বাহুল্য, শম্ভুই পিয়নটিকে খাতির করে আসুন আসুন আহ্বান জানিয়েছে। প্রবীরকে দেখিয়ে দিয়ে শম্ভু বলল পিয়নকে, এর নাম? ব্যাপার কি? প্রবীর জিজ্ঞেস করে। পিয়ন বলে, আপনার একখানা রেজিস্ট্রি চিঠি আছে। ও, রেজিস্ট্রি ফর্মে সই করে প্রবীর এনভেলপটি নিল। মুখখানা তার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সঙ্গে সঙ্গে। অসীমদার চিঠি। পিয়ন চলে গেছে ততক্ষণে। শম্ভু কিন্তু গেল না, প্রবীরের কাছে দাঁড়িয়ে রইল। অসীমদা লিখেছে, কলিকাতা, 2 আগস্ট 1936। প্রিয় প্রবীর, ব্যাংক লুটের তদারকির কাজে আজই আমাকে হঠাৎ দিল্লি রওনা হতে হচ্ছে। কবে আবার কলকাতায় ফিরব তার নিশ্চয়তা নেই। কাজেই উপস্থিত আমাকে কোনো চিঠিপত্র দিও না। দিল্লি থেকে ফিরে তোমাকে জানালে তখন চিঠি দিও। আর কি লিখব? তোমার কেসটি নেহাত সহজ নয়, একথা মনে রেখো। খুব সাবধানে সজাগ দৃষ্টি রেখে তোমাকে অগ্রসর হতে হবে। শুভঙ্করবাবুর মুখে যেটুকু শুনেছি তা থেকে বেশ বুঝেছি আসামি যেমন কৌশলী ঠিক তেমনই দুর্দান্ত। সুতরাং তাকে পরাস্ত করতে হলে তার চেয়েও বেশি কৌশলী এবং তার চেয়েও বেশি দুর্দান্ত হতে হবে তোমাকে। কোনো রকম হুমকিতে, কোনো রকম ভয় দেখানোতে পিছিয়ে যেও না। ভালোবাসা নিও। ইতি তোমার অসীমদা। চিঠিখানা পড়ে প্রবীর খুব খুশি হতে পারল না। কেননা হঠাৎ যদি এমন কিছু ঘটে যাতে একান্তভাবে সাহায্যের প্রয়োজন হবে তার অসীমদাকে, তখন? নীতিশবাবুর প্রবেশ। আসুন, প্রবীর অভ্যর্থনা জানাল। নীতিশবাবু প্রবীরের সামনের কোচে বসে বললেন, কোথা থেকে চিঠি এলো? প্রবীর জানালো, অসীমদার চিঠি। তারপর এ কথা সে কথা, 5 কথা। পরে একসময় ঘরে চারিদিকটা এবং খোলা দরজা জানালা দিয়ে বাইরের বারান্দা ইত্যাদি লক্ষ্য করতে করতে প্রবীর বলল, বাড়িখানা নতুন চুনকাম করা হয়েছে না নায়েব মশাই? আগে হ্যাঁ, মাস 2 আগে চুনকাম করা হয়েছে। কিছু কিছু মেরামতো করা হয়েছে, সেজন্যই নতুন নতুন দেখাচ্ছে। কিন্তু মাস 2 আগে শুভঙ্কর বাবু তো এখানে ছিলেন না। তার অবর্তমানে এই কাজ হয়েছে বুঝি? আগে হ্যাঁ, তিনি তখন উদয়পুরে। সেখান থেকেই তিনি রাজমিস্ত্রি পাঠিয়ে দেন। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ছবি 2খানা লাগিয়ে দেওয়া। ছবি 2টা তো দেখেছেন। একখানা আছে কাছারি ঘরে, আরেকখানা আছে জমিদারবাবুর শয়ন কক্ষে। আগে হ্যাঁ, দেখেছি। ওই ছবি 2খানা লাগাতে এসে বাড়িখানাও তারা মেরামত আর চুনকাম করে যায়। অবশ্য বাবুর হুকুম ছিল। ও। আবার খানিকক্ষণ চুপচাপ রইল প্রবীর। কি ভাবছিল, তারপর সে প্রশ্ন করল, আচ্ছা নায়েব মশাই, শুভঙ্কর বাবুর এস্টেটে আপনি কতদিন কাজ করছেন? তা বহুদিন, বছর 25 তো বটেই। অবশ্য প্রথমে একটা ছোট কাজেই এখানে ঢুকেছিলাম, কিন্তু ভাগ্যগুণে বলুন বা বাবুর করুণাতেই বলুন,
আজ আমি বড়ুয়া এস্টেটের নায়েব। তার নায়েব হয়েছি সেও প্রায় 10 বছর হলো। আচ্ছা, আপনি যে এই 25 বছর এখানে রয়েছেন, এই 25 বছরের মধ্যে এই বাড়ির জীবনযাত্রায় কোনো বিশৃঙ্খলা কখনো দেখেছেন কি? বিশৃঙ্খলা অর্থে কি বলতে চাইছেন আপনি? বিশৃঙ্খলা অর্থাৎ বিশেষ কোনো মনান্তর, বিদ্বেষ বা ঝগড়াঝাটি, কিংবা খুন, জখম, রাহাজানি কি আত্মহত্যা, এরকম কিছু ঘটেছে সংসারে? আগে না মশাই, গিন্নিমার মৃত্যুর আগে এ সংসারে ওরকম কিছু ঘটেনি। এমনকি তুচ্ছ এতটুকু মন কষাকষি পর্যন্ত কোনোদিন আমার নজরে পড়েনি এই সংসারে। এক কথায় এরকম শান্তির সংসার আমার জ্ঞানে আর একটিও দেখিনি। সর্বদা মুখে হাসি লেগে থাকতো এবারের প্রত্যেকটি লোকের মুখেই। কিন্তু আজ আজ যে সংসার কীরকম ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে, হয়তো আপনিও তা বুঝতে পারছেন। হেসে প্রবীর বলে, কেন পারবো না? আমিও তো মানুষ, আমারও তো সুখ দুঃখের অনুভূতি আছে। একটু থেমে আবার বলল, আচ্ছা, আপনার আগে, অর্থাৎ 25 বছর আগে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আপনার শোনা আছে? আগে না, আমার শোনা নেই। তবে এই 25 বছরে এই সংসার সম্বন্ধে যে জ্ঞান আমার জন্মেছে, তাতে মনে হয় এ সংসারে তেমন কিছু কোনো দিনই ঘটেনি। প্রবীর চিন্তামগ্ন। নীতিশবাবু আসন ত্যাগ করতে করতে বললেন, যাই, গিয়ে একটু শুইকে। সেই কাক ডাকা থেকে টোটো করে ঘোরাঘুরি করার পর এ সময়টা একটু না শুয়ে পারি না প্রবীরবাবু। প্রবীর হাসি মুখে বলে, হ্যাঁ, তা তো বটেই। তার উপর আপনার বয়স হয়েছে, পারবেন কেন একটু বিশ্রাম না নিলে? সত্যি তাই, বয়স হয়েছে বলেই যত বিভ্রাট। বয়স যখন অল্প ছিল তখনও তো কত ঘোরাঘুরি করেছি, কিন্তু দিবানিদ্রা কখনো না। এখন একটু না শুলে আর পারা যায় না, বয়সের দোষ। প্রস্থান করেন নীতিশবাবু। প্রবীর তাকায় একবার শম্ভুনাথের দিকে, প্রশ্ন করে, আচ্ছা শম্ভু, সুখদেব কাকেও না বলে কয়ে হঠাৎ কেন এমনভাবে কলকাতায় চলে গেল? এর কারণ তুমি কিছু জানো? শম্ভু এতক্ষণ নীরব শ্রোতার মতো দাঁড়িয়েছিল একপাশে। এতক্ষণ কেউ তাকে কোনো কথা জিজ্ঞেস করেনি, সেও উপযাচক হয়ে বলেনি কিছু। এবার প্রশ্নের উত্তরে সে বলল, আগে না বাবু, আমি কিছুই জানি নে। সুখদেবদাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু খোলাখুলি কিছু বলেনি। শুধু বলেছে বিশেষ দরকারে কলকাতায় যাচ্ছে, ফিরতে দেরি হবে মাসখানেক। এছাড়া আর কিছু বলেনি। আমিও জিজ্ঞেস করিনি কিছু। ও। আবার চুপ করে প্রবীর, চিন্তা করে আবার, তারপর বলল, আরেকটা কথা শম্ভু। বলুন। শম্ভুনাথ সোজাসুজি তাকায় প্রবীরের দিকে। প্রবীর বলল, বেশ ভেবেচিন্তে উত্তর দিও কিন্তু। শম্ভুর দৃষ্টি প্রবীরের উপর নিবদ্ধ, অপলক, স্থির। সুখদেবের সঙ্গে তোমার কতদিন পরে দেখা হলো? তা বাবু, প্রায় বছর 5 পরে। আচ্ছা, সেই 5 বছর আগেকার সুখদেবের সঙ্গে এখনকার সুখদেবের চেহারার কোনো অমিল লক্ষ্য করেছ কি? শম্ভু প্রথমটা খুব অবাক হয়ে যায়, তারপর সামলে নিয়ে বলে, আগে আমি এসেছি রাত্রে, আর সুখদেবদাও চলে গেছে আঁধার থাকতে থাকতে, সেজন্য তেমন কিছু লক্ষ্য করবার সুযোগ পাইনি। তবে আগে ওর মুখে দাড়ি গোঁফ দেখিনি, কিন্তু এখন দেখলাম ও দাড়ি রেখেছে। কিন্তু এ কথা কেন জিজ্ঞেস করছেন বাবু? না, এমনি বলছিলাম। প্রবীর চুপ করে। শম্ভু আর কিছু বলে না। মিনিট খানেক চুপচাপ কাটল। তারপর প্রবীরই আবার কথা বলল, বিকেলের দিকে আমার সঙ্গে একটু বেরোবে শম্ভু? কোন দিকে যাবেন? এই আশপাশটা একটু ঘুরবো আর কি। এই গা এর আগে আর দেখিনি তো কোনো দিন, তাই ঘুরে ঘুরে একটু বেড়াতে ইচ্ছে হচ্ছে। তাছাড়া পাড়াগা জিনিসটা বরাবর আমার ভালোই লাগে।
শম্ভু বলে, তা কেন যাব না বাবু, কিন্তু ওই সময় যদি বাবুর দরকার পড়ে আমাকে। প্রবীর বলে, তাকে বলেই বেরোতে হবে, সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমি সেই ব্যবস্থা করে নেব। 5:30 নাগাদ বেরোবো, তৈরি থেকো। আচ্ছা। শম্ভু খুব খুশি হয়। চা পান করতে করতে একবার উন্মনা হয়ে উঠছে প্রবীর। কি ভাবছেন? শুভঙ্করবাবু প্রশ্ন করেন প্রবীরের চিন্তিত মুখের দিকে চেয়ে। প্রবীর, শুভঙ্করবাবু, নীতিশবাবু এরা 3 জনে অন্দরের ড্রয়িং রুমে বসে চা পান করছেন। সেই সঙ্গে আলাপ আলোচনা চলছে। শম্ভুও একপাশে বসে চায়ে চুমুক দিচ্ছে। শুভঙ্করবাবু প্রশ্নের উত্তরে প্রবীর বলল, না, কি আর ভাবব, কিছু না, বলে সে চায়ের পেয়ালায় চুমুক দিল। কিন্তু তার কথা বলার ভঙ্গিতে সে যে সত্যই কিছু ভাবছিল তা আরও স্পষ্ট হয়ে উঠল। শুভঙ্করবাবু বুঝলেন। বুঝে তিনি বললেন, আমাদের বংশের যে ইতিহাস বললাম, সেই ইতিহাসের মধ্যে কিছু পেলেন নাকি? হেসে প্রবীর বলল, না শুভঙ্করবাবু, আপনাদের বংশের ইতিহাসের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আপনাদের ইতিহাস অতি সহজ সরল ইতিহাস, সুখী বংশের অতি সুন্দর ইতিহাস, এর মধ্যে বিন্দুমাত্র গলদ নেই। অথচ যেরূপ ঘটনা, তাতে মনে হচ্ছে আপনার স্ত্রীর সঙ্গে খুনির বিশেষ সম্পর্ক আছে। কেননা আপনিই বলেছেন এই খুনের সঙ্গে অর্থলোভ জড়িত নেই। না প্রবীরবাবু, আমার এতটুকু আর্থিক ক্ষতি হয়নি। নিরুপমার গায়ের দামি গয়নাগুলো পর্যন্ত সব ঠিক ছিল, আর ঘরের আলমারিও ছিল অক্ষত অবস্থায়। আলমারি তো আপনাকে দেখিয়েছি। কম করে ওই আলমারির মধ্যে গয়নাগাটি ছাড়া প্রায় 10,000 টাকা নোট ছিল। প্রবীর চিন্তিত হল। শুভঙ্করবাবু খানিকক্ষণ চিন্তিতভাবে অবস্থান করার পর বললেন, কিন্তু নীরুর সঙ্গে খুনির সম্পর্কের কথাটা আমাকে রীতিমতো ভাবিয়ে তুলছে প্রবীরবাবু। প্রবীর বলল, অবশ্য এ আমার নিছক অনুমান ছাড়া আর কিছু নয়। চা পানান্তে শম্ভুকে নিয়ে প্রবীর বেরিয়ে পড়ল বেড়াতে। লোকালয়ের দিকে অগ্রসর না হয়ে ওরা জমিদার বাড়ির পেছন দিক দিয়ে অগ্রসর হলো সোজা। এদিকটা বাড়িঘর বলতে কিছু নেই, কেবল ঝোপ জঙ্গল, আবাদি আর পোড়ো জমি, বাঁশঝাড়, কলা বাগান ইত্যাদি। একটা সরু পায়ে চলা পথ ধরে দুজন এগিয়ে চলেছে গল্প করতে করতে। গল্প করলেও প্রবীরের মুখ কিন্তু চিন্তাচ্ছন্ন। চলতে চলতে ওরা দুজনে ঝোপে জঙ্গলে ঘেরা সেই বিরাট দোতলা বাড়িটার কঙ্কালখানার কাছে এসে পৌঁছালো। জমিদারবাবুর শয়নঘরের খোলা জালনা দিয়ে যে বাড়িখানা দেখতে পেয়েছিল প্রবীর। পাশে একটা ছোট্ট পুকুর। এসো শম্ভু, ওই বাড়িখানার ভেতর থেকে একটু ঘুরে আসি, প্রবীর বলল। ওই জঙ্গলের মধ্যে? শম্ভু ভয় পায়। তাতে কি, এসো, সেকেলে বাড়িঘর দেখতে আমার খুব ভালো লাগে। আসল ব্যাপার কিন্তু তা নয়। কাল রাত্রে নৈশভোজনের পর তখন 9:30 হবে। প্রবীর একাকী ছাদে পায়চারি করছিল। ভাবছিল অনেক কিছুই। মাথার উপর যে বিরাট বোঝা চেপেছে সেটা নামিয়ে ফেলবার এতটুকু উপায়ও সে এ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, বরং বোঝাটা ক্রমশই যেন মাথার উপর চেপে বসছে। কিন্তু এ বোঝা তাকে নামাতেই হবে। এতদিন পরে অসীমদা তার উপর নির্ভর করে তাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবার অধিকার দিয়েছে। সেও সাগ্রহে এ ভার গ্রহণ করেছে। কিন্তু এক্ষেত্রে যদি সফল হতে না পারে, তাহলে তাকে ধোঁতা মুখ ভোঁতা করে কলকাতায় ফিরে যেতে হবে। ছি ছি, সে কম লজ্জার কথা নয়। তারপর শুভঙ্কর বাবুকেও সে একরকম আশ্বাস দিয়েছে বললেও চলে। চিন্তা করছিল আর পায়চারি করছিল। হঠাৎ তার নজর একসময় পোড়ো বাড়িটার দিকে পড়ায়। সে চকিতের জন্য একবার ওই বাড়িখানার মধ্যে দেখেছিল। ভুল সে দেখেনি, না ভুল নয়, দেখেছিল এক ঝলক আলো।
হঠাৎ দপ করে জ্বলে ঠিক তেমনিভাবেই নিভে গিয়েছিল সহসা। তারপর সে আরও আধ ঘন্টা অপেক্ষা করছিল, কিন্তু সে আলো আর নজরে পড়েনি। বাড়িখানার পেছনে ঘন বাঁশবন, সামনে দুর্ভেদ্য কাটা ঝোপ এবং আগাছার জঙ্গল। ডান দিকটা কিছু ফাঁকা। ওখান দিয়েই ওরা দুজনে বাড়ির মধ্যে ঢুকল। প্রশস্ত উঠানটির এতটুকু মাটিও নজরে পড়ে না। নাম না জানা লতা গুল্ম ও কাটা ঝোপে আচ্ছন্ন। শম্ভুকে নিয়ে সতর্কে প্রাঙ্গণ অতিক্রম করে প্রবীর বারান্দায় এসে দাঁড়াল। বাড়ির সর্বত্র ফাট ধরেছে, চুন বালি খসে গেছে অধিকাংশ জায়গা থেকে। দরজা জানলার কপাটগুলো উইয়ের কবলে কবলিত হয়ে নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে। কোনো কোনো কপাট নিশ্চিহ্ন হয়ে গেছে একেবারে। ধপ্পাস! চমকে ফিরে তাকালো শম্ভু আর প্রবীর। দেখে প্রাঙ্গণের মাঝখানে একখানা আনকোড়া নতুন ইট এসে পড়েছে। বিস্মিত ও আতঙ্কিত হয়ে ওঠে শম্ভু। প্রবীরও বিস্মিত হল, কিন্তু ওর মুখে আতঙ্কের চেয়ে জিজ্ঞাসাই বেশি। স্রেফ ভূতের কাজ, সভয়ে মন্তব্য করে শম্ভু। চলুন বাবু, এখানে থাকা নিরাপদ নয়। ভূতের আড্ডা এটা। ভয় কি? তুমি পুরুষ মানুষ, ভূতকে ভয় করলে চলবে কেন? দাঁড়াও, ইটখানা নিয়ে আসি। অমনি হাহা করে ওঠে শম্ভু। যাবেন না বাবু, যাবেন না, যদি ইট বসিয়ে দেয় মাথায়। প্রবীর হেসে বলে, এখানে দাঁড়িয়ে থাকলেও তো সে ভয় আছে, এমনকি বাড়ি গিয়ে ঘরে খিলেটে বসে থাকলেও তো সে ভয় যাবে না। ভূত বাবাজিরা হাওয়ায় মিশে যত্রতত্র গমনাগমন করতে পারে, জানো তো? তা পারেন, আতঙ্কিত কণ্ঠে কথাটা বলে শম্ভু। তবে আর ওখান থেকে ইটটা কুড়িয়ে আনতে ক্ষতি কি? ওদের যদি ইচ্ছে থাকে আমাদের মারবার, তাহলে বাড়ি গিয়ে ওরা মেরে আসতে পারেন। প্রবীর ইটটা কুড়িয়ে আনলো উঠোন থেকে এবং এপিঠ ওপিঠ ভালোভাবে দেখে ফেলে দিল আবার উঠোনের মাঝখানে। ইটটা একেবারে নতুন না বাবু? চিন্তা মেশানো সংক্ষিপ্ত উত্তর। প্রবীর বলল, এসো শম্ভু, ভেতরটা একবার খুঁজে দেখি, ভূত বাবাজিদের সন্ধান মেলে কি না। আগে ভয় কি? আমি তো রয়েছি, কোনো ভয় নেই, এসো। শম্ভুকে নিয়ে প্রবীর ঢোকে অন্দরে, কিন্তু 20 মিনিট ধরে ওপর তলা নিচতলা তন্ন তন্ন করে সন্ধান করেও ভূতের সাক্ষাৎ পাওয়া তো দূরের কথা, তাদের উপস্থিতি পর্যন্ত অনুভব করতে পারল না প্রবীর। সাক্ষাৎ পেয়েছে গোটা কতক চামচিকের। অবশ্য শম্ভুর মতে ওই চামচিকেগুলোই ছদ্মবেশী ভূত। ওনারা নাকি ইচ্ছে মতো যে কোনো মূর্তি ধারণ করতে পারেন। সন্ধান শেষ করে ওরা অন্দর ছেড়ে বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছে। আবার ধপ্পাস! কিন্তু এবার আর ইট নয়, এবার পড়েছে মরা মানুষের মাথার খুলি। শম্ভু আতকে ওঠে। প্রবীর হাসে, বলে, রসিক ভূত। হা আজ্ঞে। শম্ভু বড় বড় চোখে তাকায় প্রবীরের দিকে। বলছি, ভূতগুলো খুব রসিক। চলো এবার ফেরা যাক। চলুন। জমিদার বাড়ি থেকে বিদায় নিয়ে শম্ভু সুখদেবের কুড়েতে এলো। সন্ধ্যা হয়েছে প্রায় আধ ঘন্টা আগে। তাড়াতাড়ি প্রদীপ জেলে সন্ধে দেওয়া পর্বটা শেষ করে নিয়ে দাওয়ায় কাঠের উনুন জেলে রান্না চাপিয়ে দিল। আকাশে পাতলা ধোঁয়াটে মেঘ, বাতাসের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না, থমথমে গম্ভীর ভাব। আধ ঘন্টার মধ্যেই টিপটিপ বৃষ্টি নামল, মাঝে মাঝে বিদ্যুতের ক্ষীণ চমক। আহার শেষ করে দাওয়ায় ছেঁড়া একখানা মাদুর বিছিয়ে হারিকেনটা নিয়ে শম্ভু যখন রামায়ণ নিয়ে পড়তে বসল, রাত তখন 11:45। টিপটিপ করে তখনও বৃষ্টি পড়ছে। তিথিটা কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, কাজেই অন্ধকার তেমন ঘোরালো হয়ে উঠবার সুযোগ পায়নি। খানিকটা তফাতের জিনিস অস্পষ্ট দেখা যাচ্ছে। শম্ভু রামায়ণ পড়ছে আর মাঝে মাঝে একবার চোখ তুলে বাইরের দিকে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করছে।
বামুনপাড়ার কালী মন্দিরের পেটা ঘড়িতে বেজে চলেছে ঢং ঢং করে 11টা 12টা। শম্ভুনাথ পড়ে চলেছে রামায়ণ। বৃষ্টিরও বিরাম নেই, টিপটিপ ঝরছে অবিরাম। ঢং। বাতাস বামুনপাড়া থেকে বয়ে নিয়ে এলো 1টা বাজার আওয়াজ। শম্ভু রামায়ণ পড়ছে তখনও। রামায়ণের পোকা বটে। রাত 1টা বেজে গেল, তবু হুঁশ নেই। 1টা বেজে 15 মিনিট বোধহয় হয়েছে। সহসা সহসা দরজার খিল খোলার মৃদু শব্দ। চমকে শম্ভু চকিতে দৃষ্টি নিক্ষেপ করে শব্দটা লক্ষ্য করে। আবছা আলো আধারের মধ্যে সে দেখতে পেল জমিদার বাড়ির কাছারি ঘরের দরজা খুলে একটা দীর্ঘকায় মিশকালো ছায়ামূর্তি সন্তর্পণে বেরিয়ে এলো। কিন্তু তারপরে যে ছায়ামূর্তিটা কোথা দিয়ে কোন দিকে অদৃশ্য হয়ে গেল তার বুঝে উঠতে পারল না শম্ভু। ব্যাপার কি? শম্ভু তাড়াতাড়ি পুরনো টর্চটা নিয়ে ছুটল কাছারি ঘরের দিকে। কাছারি ঘরের দরজাটা খুলে রেখে গেছে ছায়ামূর্তি। টর্চ জেলে ঘরখানার মধ্যে ঢুকতেই শম্ভুর দৃষ্টিপথে যে উগ্র বিভীষিকার দৃশ্য ভেসে উঠল তাতে সে ভয়ঙ্কর আঁতকে উঠল। নায়েব মশাই তার শয্যায় রক্তাক্ত কলেবরে শুয়ে কাতরাচ্ছেন, আর তার বুকে বিঁধে রয়েছে দুমুখ একখানা ছোড়া। সুইচ টিপে ঘরের বিজলি আলোটা জেলে শম্ভু তার কাছে এলো। তিনি ক্ষীণকণ্ঠে বললেন, কে? আমি শম্ভু। ও, একটু জল দাও তো, খাবো। আমার মাথার দিকের জানলায় জল আছে। আহ আহ। শম্ভু ক্ষিপ্র হস্তে জানলার কলসি থেকে 1 গ্লাস জল নিয়ে নায়েব মশাইয়ের মুখে খানিকটা ঢেলে দিল। জলটুকু পান করে যেন তৃপ্ত হলেন নায়েব মশাই। বললেন, বাঁচলাম। শম্ভু তার পাশে বসে জিজ্ঞেস করল, এ ঘরে কেউ লুকিয়েছিল বলে মনে হয়? নায়েব মশাই কাতরাতে কাতরাতে কোনো রকমে জবাব দিলেন, না, কেউ লুকিয়েছিল না তো। গিন্নিমার মৃত্যুর পর থেকে আমি রোজ শোবার সময় ভালো করে ঘর দেখে দরজা জানলাগুলো ভালোভাবে বন্ধ করে তবে শুতাম। আজও তেমনি চারদিক দেখে শুনে শুয়েছিলাম। ঘরে কেউ লুকিয়েছিল না। কিন্তু শম্ভু স্পষ্ট দেখেছে দরজা খুলে ছায়ামূর্তিকে বেরোতে। এমনকি খিল খোলার খটাস শব্দটা পর্যন্ত এখনও তার কানে বাজছে। তবে এ বড় জটিল রহস্য। শম্ভু দেখল জানলাগুলি সব বন্ধ, খিল আঁটা। ঘরের মেঝেটা একবার ভালোভাবে নিরীক্ষণ করল শম্ভু। না, তার নিজের পায়ের ছাপ ছাড়া অন্য কোনো ছাপ নেই। বাইরে থেকে কেউ যদি এসে থাকে তাহলে তার জল পায়ের ছাপ এর মধ্যে শুকিয়ে যেতে পারে না নিশ্চয়। শম্ভু আর বিন্দুমাত্র অপেক্ষা না করে ছোটে শুভঙ্কর বাবু আর প্রবীরকে ডাকতে। প্রথমে সে গিয়ে প্রবীরের ঘরে দরজায় কড়াঘাত করতে লাগলো ও চিৎকার করে ডাকতে লাগলো, বাবু, বাবু। ঘুম ভেঙে যায় প্রবীরের। দরজা খুলেই সম্মুখে টর্চ হাতে শম্ভুকে দেখে প্রশ্ন করল, ব্যাপার কি? চেঁচাচ্ছ কেন এত? শম্ভু জানালো ব্যাপারটা। শুনে চমকে উঠল প্রবীর। প্রবীরের শয়নঘর আর শুভঙ্কর বাবুর শয়নঘর দুয়ে মাত্র 3খানি ঘরের ব্যবধান। কাজেই শুভঙ্কর বাবুকে আর পৃথকভাবে ডাকবার প্রয়োজন হলো না। ওই এক চিৎকারে তারও ঘুম ভেঙে গেল। তিনি বেরিয়ে এসে সাগ্রহে সাতঙ্কে প্রশ্ন করলেন, কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন শম্ভু? প্রবীর জানালো, নীতিশবাবু খুন হয়েছেন, শিগগির আসুন। নায়েব মশাই খুন? কি সর্বনাশ! শুভঙ্করবাবু আঁতকে উঠলেন। ওরা যখন কাছারি ঘরে পৌঁছলেন তখন নায়েব মশাইয়ের একেবারে অন্তিম অবস্থা।
প্রবীর তার পাশে বসে মুখ নিচু করে ডাকল, নীতিশবাবু। নীতিশবাবুর অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজটা বেরিয়ে এলো। তারপর চোখ মেলে বলল, একটু জল। শম্ভু আবার একটু জল ঢেলে দিল ওর মুখে। জলটুকু কষ্টে গলাধঃকরণ করে নীতিশবাবু বললেন, কে? প্রবীরবাবু? হ্যাঁ, প্রবীর বলল। শুভঙ্করবাবু আছেন? ও, আপনি কিছু বলবেন? নীতিশবাবুর অবস্থার গুরুত্ব উপলব্ধি করে প্রবীর দ্রুত কণ্ঠে প্রশ্নটা করল। নীতিশবাবু বললেন, না, কিছু বলবার নেই। তবে আপনার যদি জিজ্ঞেস করবার কিছু থাকে করুন, আমি আর বেশিক্ষণ বাঁচব না। এই গরমে আপনি সব জানলা বন্ধ করে শুয়েছেন কেন? ভয়ে, ভয়ে প্রবীরবাবু। আপনি তো সাবধানে থাকতে বলেছেন, সেই ভয়ে। কিন্তু তাও বাঁচতে পারলাম কই। একটু থেমে প্রবীর বলল, তাকে আপনি দেখেছিলেন? না। আচ্ছা, রাত্রে শোবার সময় লক্ষ্য করেছিলেন ঘরে কেউ লুকিয়েছিল কি না? করেছিলাম, কেউ ছিল না। শম্ভুকে কথা বলেছি। প্রবীর আর কিছু প্রশ্ন না করে তখনই ঘরের মেঝেটার দিকে তাকিয়ে কি যেন সন্ধান করতে থাকে। জিজ্ঞাসা করে শম্ভু, কি দেখছেন? পায়ের দাগ? হ্যাঁ। প্রবীর তাকে শম্ভুর দিকে। আমি এসেই পায়ের দাগ লক্ষ্য করেছিলাম বাবু, কিন্তু দেখতে পাইনি। তোমার বুদ্ধি আছে। আগে ছেলেবেলায় খুব ডিটেকটিভ বই পড়তাম কি না? প্রবীর বলল, ডিটেকটিভ বই ছেলেবেলায় অনেকেই পড়ে শম্ভু। সে পড়াটাকে অন্তরের সঙ্গে গেঁথে না নিতে পারার দরুন কার্যক্ষেত্রে 1000-এর মধ্যে 999 জনই নিজেদের সঞ্চিত জ্ঞানকে কাজে লাগাতে পারে না। এ প্রশংসায় লজ্জিত হয় শম্ভু। প্রবীর এবার মেঝের উপর থেকে দৃষ্টি সরিয়ে নায়েবের পাশে এসে প্রশ্ন করল, কারো সঙ্গে আপনার শত্রুতা ছিল? নীতিশবাবুর আর শক্তি নেই। উত্তর দেবার জন্য বার দুয়েক প্রবলভাবে চেষ্টা করেও ব্যর্থ হলেন। তার মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হল না। তৃতীয়বারের চেষ্টায় বিকৃত মুখে কোনো রকমে শুধু বললেন, না। এ ব্যাপারে কোনো লোকের ওপর আপনার সন্দেহ হয় কি? আরও দ্রুত প্রশ্ন করে প্রবীর। নীতিশবাবু আর পারলেন না। উত্তর দেবার চেষ্টা করতে গিয়ে হঠাৎ নিস্তেজ হয়ে পড়লেন। প্রবীর নিষ্প্রাণ নীতিশবাবুর বিছানার পাশ থেকে উঠে গিয়ে অন্দর থেকে নিয়ে এলো এক টুকরো কাঁচ। সে কাঁচ দিয়ে আবার মেঝে পরীক্ষায় মনোনিবেশ করল। 2 মিনিট পরীক্ষা করার পর প্রবীর কাঁচখানা পকেটে রেখে বলল, ভেবেছিলাম পায়ের দাগ হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তা নয়। বাইরে থেকে কেউ আসেনি দেখছি। শুভঙ্করবাবু বললেন, জানলাগুলো দেখছেন তো সব ঠিক রয়েছে? হ্যাঁ। চিন্তিত প্রবীর সংক্ষেপে উত্তর দেয়। শুভঙ্করবাবু বেশ চিন্তিত রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, ব্যাপারটা ক্রমশ বেশ ঘোরালো হয়ে উঠছে না প্রবীরবাবু? তাই তো দেখছি। আমার কাছে সবটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আর এই দুঃস্বপ্নের বিরুদ্ধে মানুষ কিছু করতে পারবে কি না কে জানে। কেন? প্রবীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শুভঙ্করবাবুর দিকে। শুভঙ্করবাবু বললেন, এ কাজ যদি কোনো প্রেতাত্মার দ্বারা ঘটে থাকে? প্রবীর কিছু বলে না, ভাবতে থাকে। ভাবতে থাকে আকাশ পাতাল অনেক কিছু। সকলে নীরব। শুধু নীরব নয়, নিশ্চল, নিস্পন্দ। সবচেয়ে বেশি নিশ্চল নীতিশবাবুর রক্তাক্ত দেহটা। পরের দিন বিকেল বেলা। বেলা আর বেশি নেই, বড়জোর আধ ঘন্টা। প্রবীর জমিদার বাড়ির ছাদে একা চিন্তিত মনে পদচারণা করছে। ছাদ থেকে অনেক দূর অবধি দেখা যায়
পোড়ো বাড়িটা খুব স্পষ্ট। প্রবীর চিন্তিত মনে পায়চারি করছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ওই পোড়ো বাড়িটার দিকে। কালকের সেই মরার মাথা আর আনকোড়া নতুন ইট পড়া রহস্যটা ঘিরেই তার চিন্তাজাল গড়ে উঠেছে। রহস্যটা ক্রমে জটিল আকারে হানা দিয়েছে তার মনে। শেষে কি তার শিক্ষিত মনকে ওটা ভৌতিক বলে গ্রহণ করে নিতে হবে? তাই সে চিন্তিত। কেমন করে এই রহস্যের কিনারা হতে পারে তাই ও ভাবছে একাগ্রভাবে। একদিকে খুনের রহস্য, অন্যদিকে ভৌতিক রহস্য। এই যে প্রবীরবাবু, আপনি এখানে? শুভঙ্কর বাবু সিঁড়ির দরজা দিয়ে ছাদে এলেন। প্রবীর বলল, হ্যাঁ, একটু পায়চারি করছি। ফাঁকা জায়গা, তার উপর ঝিরঝিরে হাওয়া, চমৎকার লাগছে। শম্ভুকে দুখানা ইজি চেয়ার আনতে বলি? বলে শুভঙ্কর বাবু শম্ভুকে ডাক দিয়ে ড্রয়িং রুম থেকে দুটো ইজি চেয়ার আনতে আর মানদাকে চা করবার জন্য হুকুম দিয়ে দিলেন। শুভঙ্কর বাবু এবার প্রশ্ন করলেন প্রবীরকে, খুন সম্বন্ধে আপনার মন কি বলছে প্রবীরবাবু? এ কাজ মানুষের দ্বারা হচ্ছে না কোনো প্রেতাত্মার দ্বারা? প্রবীর একটু বিরক্ত হয়ে বলে, আপনি প্রায়ই প্রেতাত্মাকে টানছেন দেখছি, কিন্তু মৃত্যুর পর মানুষের আর কোনো ক্ষমতা থাকে না শুভঙ্কর বাবু। তা যদি থাকতো তাহলে পৃথিবী আজ প্রায় জনশূন্য হয়ে যেত। কারণ অধিকাংশ মানুষ বা অধিকাংশ পরিবারেরই আছে শত্রু। এতদিন তাহলে তারা তাদের সেই শত্রুর প্রেতাত্মার হাতে ধ্বংস হয়ে যেত, নয়? তবে আপাতত এই প্রশ্ন থাক শুভঙ্কর বাবু, পরে সময় মতো আপনাকে এর উত্তর দেব। একটু থেমে শুভঙ্কর বাবু বললেন, মানে আমি বলতে চাইছি, যদি এসব মানুষের দ্বারা ঘটছে বলে আপনার মনে হয়, তাহলে বলতে হয় সুখদেব নিশ্চয়ের মধ্যে জড়িত আছে। না হলে কাউকেও কিছু না জানিয়ে তার এরকম হঠাৎ পালানোর মধ্যে আর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আপনি কি বলেন? বিনীতভাবে প্রবীর বলল, এখন আপনাকে কিছু বলতে পারবো না শুভঙ্কর বাবু, কেননা এই খুন সম্বন্ধে আমি এখনও কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। আরও দিন 4-5-এর মধ্যে আপনাকে যা হোক কিছু জানাতে পারবো বলে মনে হচ্ছে। দুখানা ইজি চেয়ার নিয়ে শম্ভুর প্রবেশ। চেয়ার দুখানা ছাদের মাঝামাঝি জায়গায় পেতে দিয়ে সে এক পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। আসন গ্রহণ করে প্রবীর দূরের পোড়ো বাড়িটার দিকে তাকাতে তাকাতে প্রশ্ন করে শুভঙ্কর বাবুকে, ওই বাড়িখানা খুব বিরাট দেখছি, খুব বড় লোকের বাড়ি ছিল বোধ হয়। শুভঙ্কর বাবু বললেন, তাই। হাওড়ার এক সুগার মিলের প্রোপাইটর ওই বাড়িখানা করেছিলেন বলে শুনেছি, কিন্তু আর সব কিছুর মতো কালের গর্ভে ওটারও একদিন ধ্বংস হলো। এখন ওখানে ভূত প্রেতেরা আড্ডা জমিয়েছে। ভূত প্রেত? চোখে মুখে বিস্ময়ের ভাব টেনে প্রবীর বলে, হ্যাঁ বাবু, এ আমাদের নিজের চোখে দেখা। রাধুনী মানদা চা নিয়ে প্রবেশ করতে করতে এ কথা বলল। তাই নাকি? কীরকম শুনি? প্রবীরের বিস্ময়ে বাড়ে। সত্যি কথা বাবু, ভূতের ভয়ে দিনের বেলাতে ও বাড়ির ধারে কাছে কেউ ঘেঁষে না। সন্ধ্যের পর তো কথাই নেই, ও মূল্যকে কেউ যায় না। কিন্তু আগে এসব আমাদের নজরে পড়েনি বাবু, মাস 2 থেকে ওদের দেখা পাওয়া যাচ্ছে। মোটে 2 মাস? ওই রকমই হবে। প্রবীর এবার শুভঙ্কর বাবুর দিকে চেয়ে বলে, কি শুভঙ্কর বাবু, আপনিও দেখেছেন নাকি ভূত? আগে হ্যাঁ, আমরা প্রত্যেকেই দেখেছি, গায়ের অনেকেই দেখেছে। এ তো বড় সাংঘাতিক কথা। সাংঘাতিক বিশেষ নয়, কেননা এ পর্যন্ত ওরা কারো কোনো ক্ষতি করেননি। নিজেদের খেয়াল খুশি মতো ঘোরেন ফেরেন আর থাকেন। তবে ক্ষতি একজনের করেছেন, দারুণ ক্ষতি। অবশ্য ছেলেটা নিজের দোষেই মারা গেল। কীরকম? সাগ্রহে জিজ্ঞাসা করে প্রবীর। মাস 1.5 আগেকার কথা, আমি তখন উদয়পুরে। সে সময় ঘটেছিল এ ব্যাপার। কাজেই আমি যা বলবো আমার শোনা কথা, তার চেয়ে মানদাকে জিজ্ঞাসা করুন। মানদার মুখে জানা গেল ছেলেটার নাম হরিহর, বয়স হবে বছর 24, তাঁতি পাড়ায় তার ঘর।
মধুনগরের মধ্যে সেই ছিল সবচেয়ে ডানপিটে ছেলে। ভয় ডর জানত না। তার উপর যেখানে সে রোমাঞ্চের গন্ধ পেত সেখানে সে ছুটত সবার আগে। সকলের মতো তার কানেও একদিন পৌঁছল ওই বাড়িটাতে ভূতের আড্ডা জমেছে। এ কথা শোনা মাত্র তার ঝোঁক চাপে ভূতের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবে। যেমনি ভাবা তেমনি কাজ। পরের দিনই রাত 2টো নাগাদ সে একা গেল পোড়ো বাড়িটার দিকে। তারপর যা হবার তাই। ভূতের দল তাকে গলা টিপে মেরে ফেলে রাখল বাড়িটার পাশে এক জলা মতো আছে, লোকে শালুক বিল বলে, সে বিলের ধারে। সত্যি? সত্যি কি মিথ্যে গায়ের যাকে জিজ্ঞেস করবেন সবাই বলবে বাবু, এর একটি বর্ণ আমি মিথ্যে বলিনি। প্রবীর চিন্তিত। খানিকক্ষণ চুপ থাকার পর শুভঙ্কর বাবুর দিকে চেয়ে জিজ্ঞেস করল, আপনারা তো ভূত দেখেছেন বলছেন, তাদের চেহারাগুলো কীরকম? শুভঙ্কর বাবু বললেন, অন্ধকার রাত্রে দেখেছি, সেজন্য তাদের চেহারা দেখবার সুযোগ আমাদের হয়নি। একে অন্ধকার রাত, তাতে আবার এতখানি দূর। শুধু দেখেছি চোখ জলজল করছে, আগুনের হলকা, আর গুড়গুড় দুমদাম শব্দ। ওদের আবির্ভাবের কোনো বিশেষ দিন আছে? না, প্রতিদিনই রাত 1টার পর থেকে কিছুক্ষণের জন্য ওদের দেখা মেলে। আমাকে দেখাবেন আজ রাত্রে? ভূতের নামই শুনেছি কেবল, কিন্তু ভূতের ভূ দেখবার সৌভাগ্য ঘটেনি আজ পর্যন্ত। তাই আমার খুব আফসোস আছে। এতদিন পরে সেই সুযোগটা যখন পাওয়া যাচ্ছে। শুভঙ্করবাবু বললেন, বেশ, আজ রাত্রে আপনাকে দেখাবো। আমিও দেখব বাবু, শম্ভু জানায় তার মনের বাসনা। শম্ভুর কথা শুনে মানদা বলে, অত শখ ভালো নয়, ভয় যখন দাঁতে দাঁত লেগে যাবে তখন বুঝবে। শম্ভু সদম্ভে বলে, আমরা মেয়ে মানুষ নই, পুরুষ মানুষ। অহংকার করো না গো, আগুনের ভাটার মতো জল জ্বলে চোখ যখন দেখবে। মানদা প্রস্থান করে। প্রবীর এবার বলে শুভঙ্কর বাবুকে, তাহলে রাত 1টা নাগাদ আপনাকে ডাকবো তো? বেশ, শুভঙ্কর বাবু জবাব দেন। তোমাকেও ডাকবো, প্রবীর বলে শম্ভুকে। ছাদ থেকে নেমে ওরা কাছারি ঘরে এসে আশ্রয় নিলেন আলো জ্বালিয়ে। ঠিক সন্ধ্যা। গৃহস্থ বধূদের শঙ্খধ্বনি ভেসে আসছে হরেক রকম সুরে। আর একটু পরে শুরু হবে বামুনপাড়ার কালী মন্দিরের সন্ধ্যারতি। প্রবীর প্রশ্ন করে, আচ্ছা শুভঙ্কর বাবু, ও যে আগুনের ভাটার মতো গোল গোল জ্বলন্ত চোখের কথা বললেন, ওরকম চোখ কত জোড়া আন্দাজ জ্বলে? তার ঠিক নেই কিছু। দিন 3 আমি দেখেছি। কোনো দিন 2-4 জোড়া জ্বলে, আবার কোনো দিন বা 10-12 জোড়াও। বাড়িখানার ছাদে, বারান্দায়, সামনের জঙ্গলে, পেছনের বাঁশবনে, সর্বত্র ওরা ঘোরাঘুরি করেন। আর সেই সঙ্গে আগুনের হলকা, বিশ্রী বিকট অট্টহাসি, দুমদম শব্দ, আবার কখনো কাঁদেন করুণ সুরে। যখন ওরা কাঁদেন এত ভয় করে কি বলবো আপনাকে, যেন মনে হয় কোনো সুগভীর কবরের নিচে বসে কোনো বন্দি আত্মা কাঁদছে। শুভঙ্কর চুপ করলেন। ওর মুখে চোখে কেমন আতঙ্কের ছায়া। প্রবীর আর কিছু জিজ্ঞেস না করে ভাবতে থাকে। শম্ভুও চুপচাপ একপাশে দাঁড়িয়ে। ওর চোখ দুটো কিন্তু জ্বলছে। কেন কেন ওর চোখের তারা দুটো অমন চকচকে দেখাচ্ছে? টিকটিক টিকটিক। দেওয়ালের বড় ঘড়িটা কিছু বলতে চাইছে নাকি? ঠিক এমনি সময় কাগজপত্র রাখা কাঠের আলমারিটার গায়ে সশব্দে যে জিনিসটা এসে বিঁধল, সেটা দেখেই ভয়ঙ্কর চমকে উঠলেন 3 জনে। একখানা ছোড়াখানা দুমুখ। অতি অপ্রত্যাশিতভাবেই ছোড়াখানা এসে বিঁধল আলমারির গায়ে। বিজলি আলো লেগে অদ্ভুত রকমের চকচক করছে ছোড়াখানা। বিকট অট্টহাস্যে দ্বিতীয়বার চমকে ওরা সে শব্দ অনুসরণ করে দরজার দিকে চাইলেন। দেখেন নতুন দৃশ্য। দরজার ঠিক সামনে দপ করে জ্বলে উঠল এক ঝলক তীব্র নীল আলো, আর সেই সঙ্গে বিশ্রী ধোঁয়া
উৎকট হলদে ধোঁয়া। তিনজনে তখনই ছুটে এলেন বাইরে, কিন্তু দেখতে পেলেন না কোনো জনপ্রাণীকে। তাদের কানে এলো শুধু একটা বৃষ্টির ভুতুড়ে আওয়াজ। দূর থেকে দূরান্তরে যেন মিলিয়ে যাচ্ছে সে আওয়াজ। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মুরারি মোহন বিচের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত এর দ্বিতীয় পর্ব।